গুড মর্নিং সবাইকে। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমরা যাচ্ছি বেথুয়া ডহরি ফরেস্ট, যেটাকে সবাই বেথুয়া ডহরি অভয়ারণ্য বলে চেনে। তো আজকে সেখানে যাওয়ার সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। আমি আগেও গিয়েছি বেশ কয়েকবার, তো তখন আমি ভিডিও করিনি। তো এই প্রথমবার আমি এইটা নিয়ে একটু এক্সপ্লোর করতে চাইলাম, তো সেই কারণেই ভিডিও করা। তো প্রথমেই বলি, বেথুয়া ডহরি জায়গাটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের যে কৃষ্ণনগর আছে, কৃষ্ণনগর থেকে বেথুয়া খুবই সহজে আসা যায়। ট্রেন বা বাস দুইভাবে আসতে পারো, তো তোমরা যেভাবে হোক আসতে পারো। আমি বাইকে গিয়েছিলাম, তো তোমরাও বাইকে আসতে পারো। রাস্তা খুবই ভালো, সোজা রাস্তা, কোনো রকম জিজ্ঞাসাও করতে হবে না, ম্যাপও দেখতে হবে না। জাস্ট কৃষ্ণনগর থেকে বাইক স্টার্ট দেবে আর বেথুয়া গিয়ে পৌঁছে যাবে। তো আমরা সকাল সকাল বেরিয়েছিলাম। রাস্তায় সকালের খাবার আমরা খেয়েছিলাম, তারপর আমরা আবার বাইক স্টার্ট দিই এবং যাই। রাস্তায় আমরা লাঞ্চও করি, তারপরে আবার আমরা যাই। তো দেখতে থাকো আর শুনতে থাকো খরচ এবং তার বিস্তারিত তথ্য, এবং ওখানে যাওয়ার পরে বিস্তারিত তথ্য সব কিছুই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তার জন্য আজকে ভিডিওটা হয়তো একটু বড় হবে, তবে সব কিছু জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। রিকোয়েস্ট একটাই, স্কিপ করবে না কেউ, পুরো ভিডিওটা দেখবে এবং সমস্ত তথ্য এর মধ্যে দেওয়া থাকবে। আমরা রাস্তায় ভাত খেয়েছিলাম। এই থালিটার দাম পড়েছিল মাত্র 50 টাকা। এর মধ্যে ডাল, সবজি, বেগুন ভাজা সবই ছিল। তোমরাও খেয়ে নিতে পারো রাস্তায় কোনো এক জায়গায় দাঁড়িয়ে। দেখতে দেখতে আমরা চলে এলাম বেথুয়া ডহরির এই যে টার্নিংটা দেখছো, এটাই হচ্ছে বেথুয়া ডহরি ফরেস্টের টার্নিং। বাঁ দিকের যে ফরেস্টটা দেখছো, গাছগুলো দেখছো, এগুলো সবই বেথুয়া ডহরি ফরেস্টের গাছ, বেথুয়া ডহরি অভয়ারণ্যের গাছ। তো এখান থেকে আর যদি আমি বলি, হয়তো 2 কিলোমিটারও নয়, 1 কিলোমিটার রাস্তা, একটু বেশি হবে। এই টার্নিংটা পার হয়েই সামনে পড়বে বেথুয়া ডহরি অভয়ারণ্য। তো এখানে তোমরা আসতে পারো, বাইরে পিকনিক করতে পারো, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ভিতরে কিন্তু প্লাস্টিক অ্যালাউ ওরা করে না। তো প্লাস্টিক নিয়ে গেলে কিন্তু ভিতরে ফাইন হবে। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, প্লাস্টিক নিয়ে ভিতরে কেউ ঢুকবে না। ট্রান্সপারেন্ট যদি বোতল থাকে, প্লাস্টিকের হোক স্টিলের হোক, নিয়ে যেতে পারবে, কিন্তু ট্রান্সপারেন্ট ছাড়া কোনো বোতল ওরা ইউজ করে না, জলের বোতল হোক আর যাই হোক। যদি সাথে বাচ্চা থাকে তো ট্রান্সপারেন্ট ইউজ করবে। আর তাছাড়া নতুন করে কিছু বলার নেই, বাকি প্রত্যেকটা ফরেস্টেই যেমন রুলস থাকে এখানেও তেমন রুলস। তো দেখতে থাকো, শুনতে থাকো, জানতে থাকো বাকি তথ্য। এই যে সামনে গাড়িগুলো আছে সবই ফরেস্টে এসছে মানুষজন, গাড়ি বাস যেগুলোই আছে দেখতে পাচ্ছ। বাঁ দিকে দেখো পিকনিক হচ্ছে, তো তোমরাও আসতে পারো এখানে পিকনিক করতে। খুবই সুন্দর একটা জায়গা, প্রকৃতির কোলে, প্রকৃতির মাঝে একটা অন্য রকমের অনুভূতি নিতে আসতেই হবে সবাইকে বেথুয়া ডহরি অভয়ারণ্য একবার অন্তত। টিকিটটাকে সামনে শো করলাম, 100 টাকার টিকিট প্রত্যেকের। টিকিটের মধ্যে লেখা থাকবে নীরবতা বজায় রাখুন। যেহেতু এটা ফরেস্ট এলাকা, তো সেহেতু নীরবতা বজায় রাখাটাই উচিত আমাদের। কেন কি আমরা সবাই জানি বনের মধ্যে অনেক জীবজন্তু থাকে, যারা আওয়াজ বা শব্দ শুনে হয়তো একটু ডিস্টার্ব হতে পারে, তার জন্য আমাদের নীরবতা মেনটেন করতে হবে। তো সামনে যেটা দেখছো টিকিট কাউন্টার, সামনে বেথুয়া ডহরি গেট ফরেস্টের। আমরা ফরেস্টের মধ্যে এখন ঢুকে পড়েছি। তো ফরেস্টের মধ্যে ঢুকে পড়েছি এবং আমরা গিয়েছিলাম 25শে ডিসেম্বর। সেদিন খুবই লোকজন ছিল, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত পৌঁছেছিলাম বেলা 2:30টার সময়। তো তাই জন্য খানিকটা হলেও আমরা পেয়েছিলাম ফাঁকা। তো এই ফাঁকায় আমরা ঘুরেছিলাম, দেখেওছিলাম, খুব ভালোভাবে দেখেছিলাম। তো তোমরা যদি যেতে চাও তো তোমরা একটু সকাল দিক করে যেও,
তাহলে তোমরা অনেকক্ষণ টাইম থাকতে পারবে, কেন কি ওরা 3:30-এর পরে কাউকে অ্যালাউ করে না। তো ডান দিকে হচ্ছে পাখিদের যে কক্ষগুলো, আর বাঁ দিকে হচ্ছে ফরেস্টের ভিতরে যাওয়ার রাস্তা। তো এই অভয়ারণ্যটা আমরা বাঁ দিকে যখন ঢুকবো, বাঁ দিকে ঢুকে সম্পূর্ণটা ইউটার্ন নিয়ে একদম ওই শেষ প্রান্তে গিয়ে আমরা আবার বেরোবো। তো এর মধ্যে আমরা এখন হাঁটবো, দেখবো, আর প্রকৃতির যে নীরবতা, সেই নীরবতার আমরা অনুভব নেব। তো প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট আবারও, বনের মধ্যে নীরবতা বজায় রাখবেন, বনের মধ্যে কেউ প্লাস্টিক আবর্জনা ফেলবেন না, এবং বনের মধ্যে আড়ালে আবডালে কেউ কিছু দুষ্টুমি করবেন না। তো ঠিক আছে, এখন আর কিছু কথা না বলে প্রকৃতির ফিল আমরা একটু নিতে থাকি এবং দেখতে থাকি যে কিছু আমরা দেখতে পাই কিনা বন্য জীবজন্তু, যার জন্য আমাদের আজকে আসা। এই যে ডান দিকে জায়গাটা দেখছেন, স্কোয়ার আকারের রাখা আছে কংক্রিটের, এটা হচ্ছে হরিণদের খাবার জায়গা। হরিণটা এখানে আসে, খায়, চলে যায়। যেহেতু অবেলা হয়ে গেছে বা সূর্য অস্তের মুখে, তো সেহেতু এখন হরিণের আসা যাওয়ার সম্ভাবনাটা খুবই কম। তো আমরা দেখতে পাইনি হরিণ এই জায়গায়। সামনে এগিয়ে চলি, যদি আমরা দেখতে পাই। গাছের মধ্য দিয়ে যখন সূর্যের আলো এসে পড়ছে, তখন একটা অন্য রকমই প্রকৃতির সন্ধান আমরা পাচ্ছি। দেখতেই পাচ্ছ, ঘন জঙ্গল, তার মধ্যে সূর্যের আলো, কতটা সুন্দর লাগছে। আর এই দৃশ্য যদি নিজের চোখে দেখতে চাও, তাহলে অবশ্যই একবার আসতে হবে বেথুয়া ডহরি ফরেস্ট বা বেথুয়া ডহরি অভয়ারণ্য। প্রথমেই বলে রাখি, এখানেতে চারিদিকে গার্ড থাকে। কোনো রকম কোনো বাজে অশ্লীল কাজকর্ম কিন্তু এখানে করা যাবে না। ধরা পড়লে 500 টাকার ওপর কিন্তু ফাইন হতে পারে। শুধু গাছগুলোকে একবার দেখো, কত সুন্দর সুন্দর গাছ। এখানকার পরিবেশ, প্রকৃতি এবং এখানকার মানুষজনদের ব্যবহার খুবই ভালো। তো এই যে জায়গাটা আমরা এসেছি এখন, এই বাঁ দিকের এই জায়গাটাতে ঘড়িয়াল আছে। তো আমি বর্ধমান রমনা বাগান বা ডিয়ার পার্ক, ওখানে আমি কুমির দেখেছি অনেকবার। তো ঘড়িয়াল আমি সচরাচর এখানেই দেখে থাকি। যে ঘড়িয়াল আমি বর্ধমানে দেখতে পাই না। ঘড়িয়াল আর কুমিরের মধ্যে তফাৎ বলতে আমি যেটুকু বুঝি, সেটা হচ্ছে ঘড়িয়ালের মুখের অংশটা খুবই সরু হয়, আর কুমিরের মুখের অংশটা চওড়া থাকে। তো আমার যতদূর মনে হয় কি, ঘড়িয়াল জ্যান্ত মানুষ গিলে খেতে পারে না। তো কোনো দিন এর এক্সপেরিমেন্ট করতে আবার ঘড়িয়ালের সামনে কেউ চলে যাবে না। তো আমার যেটুকু মনে হয়, আর বাকি তো আমি সার্চ করে দেখিনি বা বলতে পারবো না মানুষ খায় কি খায় না বা কতটা হিংস্র। তো একবার জাস্ট প্রকৃতির অনুভবটা নিয়ে দেখো, এই গাছটার মধ্য দিয়ে সূর্যের আলোটাকে কতটা সুন্দর লাগতে পারে। এবং এই দৃশ্য যখন তুমি চোখ থেকে দেখবে না, নিজের চোখের সামনে থেকে, তখন এক অন্যরকম ভালো লাগা তৈরি হবে এর মধ্যে।
তো এখন আমরা আবার এগিয়ে যাব সামনে দিয়ে। ঘড়িয়াল দেখলাম, গাছ দেখলাম, দেখতে দেখতে আমরা এখন চলে এলাম ময়ূরের কাছে। অনেক রকমের ময়ূর, পুরুষ ময়ূর, মহিলা ময়ূর, অনেক রকমেরই ময়ূর এখানে আছে। তবে পেখম মেলার পর ময়ূরকে যে কতটা সুন্দর লাগে সেটা আমি চোখে দেখেছি ঠিকই, কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। তবে তোমরা আসলে, অপেক্ষা করলে, মেঘ ডাকলে বা যদি ওদের ইচ্ছা হয় তোমাদেরকে দেখা দেবে, অবশ্যই দেখতে পাবে। তারপরে আমরা এখানে এসেছি রং বেরঙের পাখি দেখতে। কত ছোট ছোট পাখি আছে দেখতেই পাচ্ছ। ওই মাটির সরার মধ্যে করে খাবার বাসা ওদের করা আছে সব কিছু। খুবই সুন্দর জায়গা। এখানেও ময়ূর আছে, এগুলো সবই স্ত্রী ময়ূর বা ফিমেল পিকক। ময়ূর দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি কাকাতুয়ার কাছে। আমরা কাকাতুয়াগুলোকে দেখছি, দেখতে দেখতে আমরা পাশের একটা পাখির কাউন্টারে চলে এসেছি। কি পাখি আছে আমি জানি না, কিন্তু ময়ূর বাবাজি আবার ওখান থেকে উঁকি মারছে। আমরা অনেক ময়ূর দেখতে পেয়েছিলাম। এই যে একটা ময়ূর কি সুন্দর বসে আছে পেখমটাকে নামিয়ে রেখে, খুবই সুন্দর দেখতে লাগছে দৃশ্য। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার একটা আলাদা অনুভব, এবং তার সাথে যদি প্রকৃতির এই জীবজন্তুদের দর্শন পাওয়া যায় তো আরোই সুন্দর হয়ে যায় অনুভূতিটা। আর ময়ূরের যদি পেখম মেলা অবস্থা দেখতে পাওয়া যায় তো বলার কোনো ভাষা নেই যে কতটা সুন্দর তাদেরকে লাগে। শুনেছিলাম যে পৃথিবীর সমস্ত প্রাণীদের মধ্যে বা সমস্ত জীবের মধ্যে পুরুষদেরকে দেখতে সুন্দর, তো ময়ূরকে দেখে সেটা মানে বিশ্বাস করতে ইচ্ছা করে। পুরুষদেরকে যে দেখতে সুন্দর সেটা ময়ূরকে দেখতে মানে দেখে ইচ্ছা হয় এটা বিশ্বাস করতে। কত সুন্দর, একটু দেখুন কত সুন্দর। ময়ূরটাকে দেখে আমার এতটাই ভালো লেগেছিল, আমি ময়ূরটার কাছ থেকে সরিনি, অনেকক্ষণ ছিলাম। তারপরে আবার চলে এসেছিলাম টিয়া পাখির যে থাকার ঘর, সেখানে টিয়া পাখির কিচির মিচির শুনতে 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 আমরা এগিয়ে যাব সামনের দিকে। তো এখানে কাকাতুয়ারও সন্ধান মিলবে। এই যে কাকাতুয়া বসে আছে সামনে, মাথা নাড়ছে কি সুন্দর করে। তো একটা সুন্দর জিনিস হচ্ছে কাকাতুয়া হোক, টিয়া হোক, ময়ূর হোক, প্রত্যেককে খাবার দিচ্ছে, আর কাঠবিড়ালি এসে সে খাবার খেয়ে চলে যাচ্ছে। মানে একটা হাসির বিষয় হচ্ছে এটাই, যে খাবার দিচ্ছে একজনকে, খাচ্ছে। এই পাখিটাকে তোমরা কে কী নামে জানো জানে না, তবে এর অরিজিনাল নাম হচ্ছে ম্যাকাও। এগুলো সাধারণত দক্ষিণ আফ্রিকার পাখি। তো এরা কিন্তু খুব শান্ত পাখি, তবে এদের গলার স্বর কিন্তু খুবই ভারী। তো এত সুন্দর দেখতে আমার লাগে পাখিগুলোকে, কি বলবো, আমার খুবই পছন্দের একটা পাখি। ঠিক আছে, চলো। ডান দিকে যেগুলো দেখছো ওগুলো সবই কটেজ থাকার। তো আমরা এখন অরণ্য দেখলাম, গাছপালার মধ্য দিয়ে হাঁটলাম, এলাম, চললাম, তার সাথে সাথে জীবজন্তু দেখলাম। এবার আমরা দেখব মুর্শিদাবাদের কিছু স্মৃতি, নদিয়ার কিছু স্মৃতি, সারা ভারতবর্ষের কিছু স্মৃতি। তার সাথে বলে রাখি, বাঁদিকে যেগুলো তোমরা দেখছো এগুলো সবই এখানকার কটেজ। তোমরা এলে এখানে নাইট স্টে করতে পারো এবং স্বল্প মূল্যে নাইট স্টে করতে পারো। তো এই যেগুলো দেখছো সবই এখানকার হোমস্টে। এই হোমস্টেগুলো তোমরা থাকতে পারো, এগুলো সবই ফরেস্টের হোমস্টে। সামনের দিকে আমি দেখাবো আরও সুন্দর হোমস্টে। বলতে বলতে দেখিয়ে ফেললাম কত সুন্দর হোমস্টে। আমার তো খুবই পছন্দ হয়েছে, আমি নেক্সটবার যখন যাব অবশ্যই এখানে গিয়ে থাকবো। তো হোমস্টেগুলো দেখে নাও একটু নিজেরা। বলতে বলতে আমরা মিউজিয়ামের ভিতর ঢুকে গেছি। মিউজিয়ামের বিশেষত্ব হচ্ছে এখানকার নদিয়া বলো বা সারা ভারতবর্ষের সিরাজ আমলের, নবাব আমলের বা বেথুয়া ফরেস্টের ঐতিহ্যকে তুলে ধরা প্রত্যেকটা জিনিসকে এখানে খুবই সুন্দরভাবে তুলে রেখেছে। দেখতেই পাচ্ছ, বনের হাতি ছিল, বনের গাছ কাটার কাঠুরিয়া ছিল, তার সাথে সাথে এখানকার চাষবাস ছিল, যেটা
এখানকার খুবই মানে ফেমাস বলতে গেলে চলে। এখানকার সবজির দাম খুবই কম। আমি নিজে মায়াপুরে থাকি, তো শাল বাগান, তার সাথে সাথে এখানকার এত সুন্দর করে রেখেছে না এগুলোকে, মানে দেখতে মন যাবে। সামনে থেকে যখন দেখবে না তখন এতটা ভালো লাগবে। পিছনে মায়াপুর দেখো, পিছনে মায়াপুর দেখাচ্ছে। অবশ্যই পরের ভিডিওয়ে মায়াপুর আমি তুলে ধরবো। তো দেখো কত সুন্দর লাগছে। আমার তো খুবই সুন্দর লাগছিল। ফোনেতে অতটা ভালো আসছে না, হয়তো না, সত্যি ফোনে আসছে না। এই যে হরিণের দেখা বনে না পেলে কী হবে, মিউজিয়ামে ঠিক পেয়ে গেছি। তো এই যে শিবনিবাস, কৃষ্ণনগরের সব থেকে বড় শিবলিঙ্গ এখানে আছে, শিব মূর্তি এখানে আছে। এইটার নাম আমি ঠিক বলতে পারছি না, তবে খুবই ভালো জায়গাটা শুনেছি। এগুলো কৃত্তিবাসের স্মৃতি তোরণ, তার একটা তুলে ধরা হয়েছে এখানে স্মৃতি হিসাবে। এটা নবাব বাড়ি অর্থাৎ হাজারদুয়ারির ভারতবর্ষের ঐতিহ্য মুর্শিদাবাদ, তারই কিছু স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে। হাজারদুয়ারি প্যালেস, আর কিছুটা গেলেই মুর্শিদাবাদ, সেখানকার স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে। মানে কি নেই মিউজিয়ামের মধ্যে, মানে চিন্তার বাইরে। এই যে কত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। বনের মধ্যে যারা বাস করে তাদের ঘরের মধ্যে যখন সাপ ঢুকে যায়, সেই সাপকে কীভাবে সেখান থেকে বের করা হয়, বন্য শেয়াল এবং তাদের খাবার দাবার এখানেতে তুলে ধরা হয়েছে খুবই স্পষ্টভাবে, খুবই তীক্ষ্ণভাবে। এই যে শিকারের ছবি তুলে ধরা হয়েছে এখানেতে। তা করতে করতে আমাদের দেখা প্রায় শেষের দিকে। এখন আমরা বাইরে বেরিয়ে পড়বো। জাস্ট পলাশির যুদ্ধক্ষেত্রটা একবার দেখে নেব আমরা, আর বেথুয়াডহরি ফরেস্টটা আমরা একবার জাস্ট এখানে দেখে নেব পাখির চোখে। আমার কাছে তো ড্রোন নেই, তবে যতটা পারা যায় এখানেতে আমি ওদের যেটা তৈরি করা আছে সেটাকেই বোঝানোর চেষ্টা করব। এই যে পলাশির যুদ্ধক্ষেত্র, এখানেই পলাশির যুদ্ধ হয়েছিল, তো সেটারই একটা ছবি এখানে তুলে ধরা হয়েছে। পলাশির যুদ্ধের যে জায়গা সেখানেও আমি গেছি, সেখানকার ভিডিও আমার চ্যানেলে আছে। তো এটা বেথুয়াডহরি ফরেস্টেরই একটা ছবিকে তুলে ধরা হয়েছে। এই করতে করতে আমরা চলে এলাম গেটের কাছে। বাইরেতে বাচ্চাদের জন্য অনেক ছোট ছোট স্ট্যাচু তৈরি করা আছে, সবই দেখতে পাচ্ছ তোমরা। এই করতে করতে শেষ করবো আজকের ভিডিও। টাটা, গুড নাইট।